ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এই করুণ পরিণতির পরে যেটা ঘটেছে সেটাই বলি, যে তার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যেভাবে মারা গেছে। কিন্তু এটা আমি অনেক আগেই বলেছিলাম যে যখন কিছু ভাঙ্গাচুরা ড্রোন হামলা চালাইছিল ইসরায়েলে, সেই দিনই তার ভাগ্য নির্ধারিত হয়ে গেছিল। এবং আমি পরপর দুইটা লাইভ করে বলে দিছিলাম যে ইব্রাহিম রাইসির পরিণতি সাদ্দামের মতো হবে অথবা ওসামা বিন লাদেনের মতন হবে। আমি ভিডিও করার 13 দিনের মাথায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খতম হয়ে গিয়া। এখন আমরা বিভিন্ন তথ্য মাধ্যমে জানতে পারছি যে সে তাকে খতম করা হয়েছে। ওইটা নিয়ে গতকালকে যেহেতু ভিডিও করেছি, আজকে আর ওইটা নিয়ে কিছু বলবো না। আজকে যেটা বলতে চাচ্ছি, এরপরে ইরানের জন্য এবং মুসলিম বিশ্বের জন্য দুঃসংবাদ। ইসরায়েল মোসাদ অভিযান শুরু করেছে ইরানের সর্বময় ক্ষমতার যিনি মালিক, ধর্ম অন্ধ গবেট পশু আয়াতুল্লাহ খমিনি, সেই আয়াতুল্লাহ খমিনিকে ধরার জন্য অভিযান শুরু করেছে মোসাদ এবং ইসরায়েল। কথাটা আমি ডিক্লার দিলাম, আপনারা লিখে রাখেন। তার পরিণতিটা এরকম হতে পারে, পাকিস্তানের ভিতর থেকে আমেরিকা যেভাবে ওসামা বিন লাদেনকে ধরে নিয়ে গেছিল, তার পরিণতিটা এরকম হতে পারে। কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি, তথ্যগুলো শুনেন। 1 নম্বর তথ্য হলো, গতকালকে পৃথিবীতে একটা আন্তর্জাতিক আদালত আছে। আন্তর্জাতিক আদালত আছে জানেন, নরওয়েতে হেগে। আন্তর্জাতিক আদালতটা হলো কিছুদিন আগে সেখানে আবেদন করা হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য। এখন আবার আবেদন করা হয়েছিল যে ইসরায়েলের প্রেসিডেন্টকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য। পৃথিবীতে হাস্যকর অনেক কিছু আছে, তার মধ্যে একেবারে মানে আন্তর্জাতিক বিশ্বে এরকম ভাবে উপহাস আর কোনো কিছুতে নাই। যেমন ধরেন একটা ছোট ঘটনা বলি, নবাব সিরাজউদ্দৌলা পতনের পরে তাকে আবার রাজদরবারে নিয়ে যাওয়া হলো, চেয়ার দেওয়া হলো, যে এই যে আপনার চেয়ার, বসেন আপনি, কাটা দিয়ে একটা চেয়ার, বসেন আপনি, বসেন। অথবা রাজা মন্ত্রী বানাইয়া যে খেলাধুলা করে নদীর ধারে, সাগরের তীরে বালু দিয়া যে ঘর বানাইয়া খেলাধুলা করে মানুষ, পোলাপান, ঢেউ আসলে ভেঙে যায়। আন্তর্জাতিক আদালতটা হলো এরকম। আন্তর্জাতিক আদালত হলো এরকম, যার ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। উনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবো রাশিয়ার প্রেসিডেন্টের নামে। আচ্ছা, এটা হাস্যকর না? এখন এই তামিলটা গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করব কে বলেন? কে জারি করব? সেই বিধান কিন্তু নাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের আবেদন করছিল। গতকালকে রায় দিছে সে আদালত। এটা আবেদন করছিল আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। রায় ঘোষণা করছে গতকালকে যে নেতানিয়াহুকে গ্রেপ্তার না। রায় লেখছে যে এই মুহূর্তে, এই রায় ঘোষণার পর থেকেই ফিলিস্তিনে হামলা বন্ধ করতে হবে, আর হামলা করা যাবে না। এবং
ফিলিস্তিনের আন্তর্জাতিক বিশ্বের যে কোনো ত্রাণ যাইতে কোনো বাধা দেওয়া যাবে না, এই রায়টা গতকালকে ঘোষণা করলো। রায় ঘোষণার 5 মিনিট পরেই ইসরায়েল যখন শুনছে যে এই রায় ঘোষণা করছে, তারপরেই হামলা শুরু করছে। অনেকেই আহত হয়েছে, নিহত হয়েছে। কালকে এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী কিন্তু হলো আন্তর্জাতিক আদালত। তারা কিন্তু আপাতত হামলা করতেছিল না, ওই যে রায়টা ঘোষণা করার পরে এই হামলাটা তারা চালাইছে কালকে। তাহলে এখন আন্তর্জাতিক আদালতের করণীয়টা কি? খালি রায় ঘোষণা করা? এটা হাস্যকর না? কালকের থেকেই আবার ইসরায়েল হামলা শুরু করছে ওই রায় ঘোষণার কারণে। এবার আসেন কাজের কথায় আসেন। ফিলিস্তিনের এই পরিণতির জন্য দায়ী কারা? ফিলিস্তিনের এই পরিণতির জন্য দায়ী হলো ইরান, দায়ী হলো লেবাননের যে হিজবুল্লাহ গ্রুপ আছে, হিজবুল্লাহ, দায়ী হলো কে? হামাস। এই কথাটা কিন্তু ফিলিস্তিনের বর্তমানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছে যে আজকে এই যে করুণ পরিণতি ফিলিস্তিনের জনগণের, এর জন্য দায়ী হলো হামাসের। কারণ আমি বলি শুনেন, আপনারা বিশ্বের অনেকেই জানেন না ব্যাপারটা। আসলে কিন্তু ফিলিস্তিনে চলতেছে একটা ধর্মযুদ্ধ। আল-আকসা মসজিদ ফিলিস্তিনিরা নিবে, জেরুজালেম তাদের। আর এই আল-আকসা জেরুজালেম ইহুদিদের একমাত্র পবিত্র স্থান। তাদের যে মুসা নবী ছিল ইহুদি, তার হাতে গড়া, তারা বলতেছে এটা। এখন যেটা কাজের কথা বলি, এই যে এত হত্যা ফিলিস্তিনে এত বছর ধরে চলতেছে যুদ্ধ, এটা হলো ধর্মযুদ্ধ। আর এটা মিটতে দিয়েছে না এই কিছু লোকে। প্যালেস্টাইন মুক্তি সংস্থার চেয়ারম্যান ছিল, যে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত, উনি একটা সিস্টেম করে ফেলছিল। প্রায় ওনাকে একটা প্রেসিডেন্টের মর্যাদা দিত যে দেশে যাইতো, এবং আন্তর্জাতিক বিশ্বের একটা সমর্থন পেয়ে গেছিল, আলোচনার টেবিলে চলে গেছিল। সেই ইয়াসির আরাফাতের প্রেসিডেন্টের দপ্তরে হামলা চালাইছিল এই হামাস। মাহমুদ আব্বাস যে বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট ফিলিস্তিনের, তাকে তার কোনো কার্য পরিচালনা করতে দিতেছে না এই হামাস জঙ্গি সংগঠন। আর হামলা চালাইয়া তার দপ্তর টপ্তর ঘুরাইয়া দিচ্ছে, সে কোনো কাজই করতে পারতেছে না ফিলিস্তিনি। তাহলে ফিলিস্তিনি কিন্তু এখন জোর করে এই জঙ্গি সংগঠন যেটা হামাস, এই হামাস ওটা কিন্তু শাসন করতেছে এখন। কাজে এই এত মৃত্যুর জন্য কিন্তু দায়ী হলো, এই জন্য আমি এদের উপরে খেপা। হামাস, ইরান, হিজবুল্লাহ, এরা কি করে জানেন? এরা আবাবিল পাখি সাজ্জা আল্লাহর হুকুম মনে বইলা তারা একটা বোমা মারিয়া দিতেছে, 2টা স্কাট ক্ষেপণাস্ত্র মারতেছে, না হলে ওই যে ড্রোন হামলা একটা করে দিতেছে। দিয়ে করার পরে কি করে এরা জানেননি? মানব ঢাল রচনা করে, যে আত্মগোপন করে, সামনের দিকে দিয়ে দেয় সব নারী শিশু, এদেরকে, ওরা পলায় থাকে। এই হলো ফিলিস্তিনের আসল ঘটনা, কিন্তু ইসরায়েলের বর্তমান ঘটনা। কিন্তু এটা মিটাতে গেলে ইয়াসির আরাফাত যে পথে গেছিল, সেই পথে গেলে পরে এটা মীমাংসা হয়ে যাবে। এটা মীমাংসা করতে হবে টেবিলে, আলোচনার টেবিলে। সেখানে স্বাধীন 2টা রাষ্ট্র থাকবে, একটা ফিলিস্তিন, একটা হলো ইসরায়েল। সীমানা কেন বাবা একটু ছেড়ে দে না, ইসরায়েলটা একটু জায়গা বেশি ছেড়ে দে, দরকার হলে তোরা একটু কম নিয়ে অন্তত একটা সীমানা নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র কর। স্বাধীন রাষ্ট্র তোরা আগে ওই আল-আকসা মসজিদের দাবি ছেড়ে দে, তোদেরকে যে সীমানা দিছে সেটা ভালোভাবে সীমানা দিয়া একটা আধুনিক রাষ্ট্র কর, বিশ্বের সব দেশের স্বীকৃতি দে। যখনই ইসরায়েলের লগে মিটে যাবে, সীমানাটা মিটে যাবে, যখন ইসরায়েল তো বলতেছে আলোচনার টেবিলে কিন্তু ফিলিস্তিনকে কিছু ছাড় দিতে হবে। আল-আকসা মসজিদ যেহেতু অনেক ভিতরে, অসুবিধা কি? ইসরায়েলে তো অনেক মুসলমান আছে, তারা নামাজ পড়ুক,
ইসরায়েলি মোট জনসংখ্যার 20% মুসলমান। আলাকসা মসজিদে তারা নামাজ পড়তো, সমস্যা কি? তবু যদি ইসরায়েলের সাথে আলোচনা করে, দরকার হলে ইসরায়েলকে কিছু ছাড় দিয়ে একটা সীমানা নির্ধারণ করে মাইনা নাই, জাতিসংঘের সদস্য পদ পাবে, সারা বিশ্বের স্বীকৃতি পাবে, তারপরে তোরা যদি কখনো অস্ত্র, গোলা বারুদ, অর্থ, বিত্ত, শক্তি, সামর্থ্যে যদি তোরা সমকক্ষ হস ইসরায়েলের, তখন না হয় তোরা আবার দাবি তুলতে পারিস বা যুদ্ধ করে দখল করে নিতে পারিস যে আমাদেরকে কম দেওয়া হয়েছে ভূমি আমাদের। এখন যেটা করতেছিস তোরা, ঢাল নাই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার মানব ঢাল রচিত করে এই অকাম কুকাম গুলা করতেছে এই জঙ্গি এরা। এবার আসেন, আমি যে ঘোষণাটা দিয়ে দিলাম, এই সমস্যাটা ইসরায়েল ধরতে পারছে। আর আমি বলতেছি, এই মুহূর্তে যদি হামাসের হাতে ফিলিস্তিন দেওয়া হয়, পৃথিবীতে আরো একটা ভয়ঙ্কর জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেটা তালেবানের চাইতে হলে ভয়ঙ্কর হবে। আফগানিস্তানের যে তালেবানি রাষ্ট্র, এটার চাইতেও একটা ভয়ঙ্কর রাষ্ট্র হবে ফিলিস্তিন। যে হামাসের হাতে ফিলিস্তিন দেওয়া যাবে না। ফিলিস্তিন দিলে দিতে হবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে, যেমন ছিল ইয়াসির আরাফাত, সেখানকার নির্বাচিত প্রতিনিধির হাতে দিতে হবে। এবং ফিলিস্তিনকে কিছু ছাড় দেওয়া হলেও আলোচনার টেবিলে এটা মীমাংসা করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। জনম ভর জ্বর, এমনও হইতে পারে যে ফিলিস্তিনে কেউ থাকবে না, সব মেরে ফেলবে। আর এবার আসেন, এই সমস্যাটা ইসরায়েল ধরতে পারছে, হামাস নির্মূল করতে হবে। আর হামাসের ইন্ধন ধাতাকে, হামাস এই যে অস্ত্র পায় কোথায়, অর্থ পায় কোথায়? ইরান। এবার ইরানকে ধরছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ডিক্লার দিলাম, আয়াতুল্লাহ খোমেনির টাইম শেষ। বিভিন্ন ধরনের তথ্য আমার কাছে আছে। আবার অনেকে বলবেন আমাকে যে আপনারা কমিউনিস্ট রাজনীতি করেন, আপনারা কি গণহত্যার পক্ষে? আমি তো গণহত্যার বিপক্ষেই বলতেছি। এখন আপনি যদি আবাবিল পাখি সাইজা যে কিছু মানুষকে হত্যা করেন, তারা ইহুদি হোক, তারা তো মানুষ, তারা পাল্টা হামলা করবে না, তখন তো আপনিও মারা যাবেন। কাজে আমি এই জঙ্গি হামলার বিরুদ্ধে, আবার ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড চলতেছে এটারও বিরুদ্ধে। এবং আমি যেটা বলেছি, এটা আলোচনার টেবিলে সমাধানের কোনো বিকল্প নাই। আর আমার কথাটা সবাই লিখে রাখেন, এই সমস্যাটা চিহ্নিত করতে পারছে হলো কে? ইসরায়েল। কি? হামাস একটা জঙ্গি সংগঠন, 1 নাম্বার 2, হামাসের বাবা হলো আয়াতুল্লাহ খোমেনি। রাইসি ছিল হামাসের বাপ, এটারে খাইছে। এখন তার দাদা হলো আয়াতুল্লাহ খোমেনি, এটারে খাইয়ে ফেলবো অল্প দিনের মধ্যে। সবাই যারা ভিডিওটা দেখছেন, বেশি বেশি করে একটু শেয়ার দেন তো ভিডিওটা, সারা বিশ্বে ছড়াই যাক। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।